8 থেকে 80 বাঙালির কাছে কাকাবাবু কিন্তু নস্টালজিয়া। আর বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আরেকজন মানুষ আছে যাকে 8 থেকে 80 ভালোবাসে। তো সেই ভালোবাসার মানুষ যদি কাকাবাবুর গল্প বলে, এবং কাকাবাবু বলতে পর্দায় আমাদের যার ছবি ভেসে ওঠে আমাদের মনে, তিনি কিন্তু বোম্বাদা। আর এবারের শীতে বোম্বাদা আরেকটা কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চারের গল্প বলতে দর্শকদের আসছে। আর তার আগে আমরা আজকে আড্ডায় পেয়ে গেছি বোম্বাদাকে। ওয়েলকাম টু এবিপি লাইভ দাদা। থ্যাংক ইউ। আর হ্যাঁ, মানে খুব এক্সাইটেড হয়ে আছি যে বেশ কয়েক বছর পরে আবার আমি কাকাবাবু নিয়ে ফিরছি, বাচ্চাদের এবং বড়দের সবার জন্য। বিজয়নগরের হিরে ভেরি ফেমাস, এবং সরস্বতী পুজোর দিন। এবারে অবশ্য আমার সাথে সন্তু তো আছেই, তার সঙ্গে আমাদের জোজো আছেন, তো ইট উইল বি হিউজ ফান। কাকাবাবু তো অ্যাডভেঞ্চার। তো তোমার নিজের যদি কেরিয়ারের কথা বলি, সেখানেও কিন্তু অনেক অ্যাডভেঞ্চার আছে। তুমি অনেক রিস্ক নিয়েছো। কেরিয়ারের রিস্ক নাকি কাকাবাবুর রিস্ক? দুটোই রিস্ক, মানে রিস্কই। মানে কাকাবাবু যেরকম রিস্ক নিতে ভালোবাসেন, কিন্তু কাকাবাবুর একটা বৈশিষ্ট্য আছে যে কোনো রিস্ক, যে কোনো পরিস্থিতিতে কাকাবাবুর ঠোঁটে হাসিটা সবসময় থাকে। তাই আমার জীবনও এরকমই হয়েছে যে প্রচুর রিস্ক, প্রচুর একটা হয় না ডেড এন্ড জায়গায় দাঁড়িয়ে গেছি, তখনও আমি হাসিনি ঠিকই, কিন্তু মানে একটু ইজিলি। তো ওই হাসিটা বোধহয় আমাদের দুজনকার খুব কী বলবো কমন ফ্যাক্টর, মিল আছে। এবং ওই এখন সবাই বলে না কুল, কাকাবাবু ইজ এ ভেরি কুল গায়, আমিও কিন্তু সেই অর্থে কুল। কাকাবাবুর এবার পরিচালক বদল হয়েছে। তো এই পরিচালক বদলের জন্য কাকাবাবুর মধ্যে কতটা বদল এলো, বা আদৌ কি কোনো বদল তুমি করেছো নাকি সেই একই লেগেসিটা বজায় রেখেছো? দেখো, কাকাবাবুর লেগেসিটা তৈরি করে রেখেছেন সুনীলদা, এবং সেই চরিত্রটাকে একটা ছবি, দুটো ছবি, বিশেষ করে প্রথম দুটো ছবিতে যেভাবে আমরা কাকাবাবুকে প্রতিষ্ঠা করেছি, এবং তার জন্য ক্রেডিট গোজ টু সৃজিত। কারণ একটা কাকাবাবু পড়তে পড়তে না মানুষের একটা কাকাবাবুর সম্পর্কে মানে একটা 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 স্বপ্নের কাকাবাবু হয়ে আছে, মানে, এবং সেটা জেনারেশনের পর জেনারেশন বাঙালিদের কাছে। সেইগুলোকে ধরে 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 কাকাবাবু কী ভালোবাসেন খেতে, কাকাবাবু কোন গান শুনতে ভালোবাসেন, কাকাবাবুর কী কী পছন্দ, কাকাবাবুর কী কী অপছন্দ, কেউ ডিটেকটিভ বললে রেগে যায়, এই যে চরিত্রায়নটা, এবং তার মধ্যে একটা ভীষণ বিপদের মধ্যে একটা উইট দেন উনি, একটা হেসে কথা বলেন বা একটা মজার কথা বলেন, এটা সুনীলদার চরিত্রায়ন লেখাতেই চরিত্রায়নটা বেরিয়ে আসে। আমরা সেটাকে অবশ্যই সৃজিতের এখানে অনেকটা ক্রেডিট, ওটা একটু একটু করতে 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 কাকাবাবুটাকে একটা মোটামুটি আমরা একটা, এখন লোকে না কাকাবাবু মানেই কোথাও একটা আমাকে ভাবেন, এবং আমি কাকাবাবুর চরিত্রটাকে এখন অদ্ভুতভাবে নিজের করে নিয়েছি, যে কারণে চন্দ্রার ওই জায়গাটাকে চন্দ্রাশিসের একটু খাটতে কম হয়েছে, মানে বিশেষ করে কাকাবাবু আর সন্তুকে নিয়ে। তবে হ্যাঁ, কাকাবাবুর মজাটা হচ্ছে কাকাবাবু এবং সন্তুর এক একটা গল্প যেহেতু এক একটা পটভূমিকায়, তার এক একটা ব্যাকগ্রাউন্ড, সেই পার্থক্যটা কিন্তু প্রথম ছবির থেকে আলাদা, দ্বিতীয় থেকে তৃতীয় আলাদা, এটাতে বিজয়নগরের এরিয়াতে আবার আলাদা, কারণ পুরো ব্যাকড্রপটা পাল্টে যায়, পুরো অ্যাম্বিয়েন্সটা পাল্টে যায়। আর কাকাবাবু তো সব ভাষায় কথা বলতে পারেন, সুপার হিরো না, কাকাবাবু সব ভাষায় কথা বলেন, সব কিছু জানেন, ইতিহাসটা মোটামুটি ওনার পেটস্থ টাইপ। তো হ্যাঁ, মানে সব মিলিয়ে আমার চন্দ্রাশিস খুব ভালো হ্যান্ডেল করেছে। যেটা আমার আলাদা মনে হয়েছে বিজয়নগরের হিরের কথা যদি বলি, যে আমার প্রথম তিনটে ছবি সৃজিত মারাত্মক বানিয়েছিল, কিন্তু তিনটেই না, মানে কি বলবো, আমি বলছি একটু লার্জার দ্যান লাইফ করে ও জিনিসটাকে প্রতিষ্ঠা করে গেছে। এবার আমরা, এবং সৃজিতের সঙ্গে যথেষ্টভাবে জড়িয়ে আছে, মানে আমরা চেয়েছিলাম এবার আরেকজন ডিরেক্টর যদি আবার হয়তো আগামী 2-3 বছর পর পর একটা করে করতে পারে। এবং এই বিজয়নগরের হিরেটা যদি পড়ো তুমি দেখবে এর মধ্যে গল্পটা বেশি, মানে গল্পের এলিমেন্টটা খুব বেশি। এবং এই ছবিটা একটা বাংলা ছবি মনে হচ্ছে, মানে এটা একটা সিনেম্যাটিকভাবেও, কারণ আগের তিনটেই মাত্র উনি বিদেশ নিয়ে লিখেছেন, এবং তিনটেই আমরা করে ফেলেছি, এবং তিনটেরই ভিজুয়াল বাজ, মানে যখন আমরা প্রথম মিশর করেছিলাম লোকে আমাদের ইন্ডিয়ানা জোন্সের সঙ্গে কম্পেয়ার করেছিল, সেটা ক্রেডিট গোজ টু সৃজিত আর আমাদের ক্যামেরাম্যান শ্রমিক হালদার। কিন্তু ওরাই প্রতিষ্ঠাটা করে দিয়েছেন বলে আজকের যে গল্পটা, যে লেন্সিংটা আমরা বিজয়নগরের হিরোতে করছি, যে এবার তো আমরা পরপর করবো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং ভারতবর্ষের ইতিহাসও তো মানুষের জানা দরকার। কারণ ধরো বিজয়নগরে আমরা শুটিং করতে গিয়ে হাম্পিতে আমরা নিজেরাই একটা জায়গা থেকে দাঁড়িয়ে যাচ্ছি, শর্ট রেডিয়ান দাঁড়া, এটা পড়িনি, মানে আমাদেরও তো ছোটোবেলাটা ফিরে আসছে, ইতিহাসটা ফিরে আসছে। এরকম ঐতিহাসিক জায়গা নিয়ে কাজ করা এবং ছবিটাকে
চন্দ্রাশিস করে সেন্সিবল এটাকে এটা অন্যরকমভাবে বানিয়েছে, তবে এটারও ভিজুয়াল ইজ গ্রেট। এবং লোকে টেন্সড হয়ে বসে থাকবে লাস্ট সিন অব্দি, এইটুকু বলতে পারি, টেন্সড হয়ে বসে থাকবে, যদিও এটা বাচ্চাদের, এরমভাবে বসে থাকবে চেয়ার আকারে। তুমি ছোটদের কথা বলছো, এখনকার যারা ছোট, আমি বাকি সবার কথা ছেড়ে দিচ্ছি, একদম বাঙালিদের কথা ধরছি। তারা যেরকম, তাদের কাছে যেহেতু সবার হাতে হাতে একটা মোবাইল আছে এবং মানে আমাদের দেখাটা অনেকটা বেড়ে গেছে, তারা হলিউড দেখছে, বলিউড দেখছে, তারা মানে নিজেদের সুপার হিরো হিসাবে আমাদের জেনারেশনটা যেরকম ফেলুদা কাকাবাবুকে কল্পনা করে এসেছে, তারা হলিউড বা বলিউড, স্পেশালি হলিউডের মানে কাউকে কোনো চরিত্রকে কল্পনা করছে। স্ট্রেঞ্জার থিংস হচ্ছে, রিপোর্টার হচ্ছে, তো থিংস আর চেঞ্জিং একদম। সেই জায়গা থেকে কাকাবাবু বা ফেলুদার যে নস্টালজিয়াটা আমরা ভুগি, আমরা উপভোগ করি যেটাকে, সেইটার ম্যাজিকটা কি কোথাও ভবিষ্যৎ প্রজন্মে, আমি বলছি আগামী 10 বছর পর বা 20 বছর পর কমবে বলে তুমি মনে করো? দেখো, যতদিন আমরা নিজেদেরকে বাঙালি বলবো, যতদিন আমরা বাঙালিয়ানাটা বলবো, যতদিন আমরা বাঙালিরা বেঁচে থাকবে, কিছু কিছু জিনিস না পাল্টাবে না। মানে তুমি ধরো 25 বছর পরও রসগোল্লা খেতে ভালোবাসো, মানে তুমি যতই পিৎজা খাও রসগোল্লাটা ভালোই বাসবে, এটা যে কোনো প্রজন্ম। সেই জন্য আমাদের বাঙালিদের কাছে কখনো ফেলুদা, ব্যোমকেশ বা কাকাবাবুর মতন যে সমস্ত ঐতিহাসিক সুপার হিরো অফ আমাদের সাহিত্য, এটা কোনো দিন শেষ হবে না। আমরা যদি আমাদের রুটটাই ভুলে যাই সেটা, এবং আমার ধারণা, মানে আমার ধারণা না, এটা আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 10 বছর বা 15 বছর পরে আরেকটা কেউ ব্যোমকেশ করবে, আরেকটা কেউ ফেলুদা করবে, আরেকটা কেউ কাকাবাবু করবে, এবং তখনও মানুষজন ওটা দেখতে আসবেন। কারণ এইগুলো না আমাদের বাঙালিদের ঐতিহ্য অ্যান্ড দ্য ইমোশন। এইটা কোনো দিন, মানে তুমি যত খাবারই খাও, তোমার বাড়ির সাথে এসে তুমি যেটা ভাত ডাল আলুর পোস্ত পাবে না, এই দিয়ে তো হাতটা দিয়ে একটু খাই, দিস ইজ উই আর, লাইক আমরা এটাই, এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা কোনো জায়গাতেই চেঞ্জ হয় না গো। আমাদের মনে হয় যে এটা আজকে এটার পরে এটা হয়ে যাচ্ছে। তুই রবীন্দ্রসঙ্গীত তো কতবার মানুষরা এটা নিয়ে কত আলোচনা করেছে, ওটা শেষ হবে মনে হয়? ও আজ থেকে 50 বছর পরে লোকে রবীন্দ্রসঙ্গীত গাইবে, তার হয়তো কী বলবো অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, তার হয়তো প্রেজেন্ট, এখন আমরা শুনি একদম অন্য হয়েছে ইয়ে পরে, তো সেই দোজ থিং ক্যান চেঞ্জ, বাট রবীন্দ্রসঙ্গীতটা থাকবেই, সত্যজিৎ রায় আজীবন থাকবেন, উত্তম কুমার আজীবন থাকবেন, এটা চেঞ্জ হবে না। পুজোর সময় ছবি মুক্তি নিয়ে টলিউডে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় থেকে আবার বছরের প্রথমে ছবি মুক্তি পাচ্ছে, একাধিক ছবি মুক্তি পাচ্ছে, এখন পরিস্থিতি একটু স্বাভাবিক বলে মনে হয়? পরিস্থিতি আমার কাছে সবসময় স্বাভাবিক, কারণ আমার ছবি 40 বছর ধরে পুজোতেও এসেছে, কালী পুজোতেও এসেছে, পয়লা বৈশাখে এসেছে, জামাই ষষ্ঠীতেও এসেছে, এবং সেই ছবিগুলো চলেছে। তাই জন্য আমি ওইটা নিয়ে ভাবিও না, ওটা আসলে প্রযোজক, পরিবেশক, তাদের কাজ মেনলি, ছবিটা ভালো করে বানানোর কাজটা আমার। আর বছরের শুরুতে এই আমাদের ছবি নিতে আমি কোনো কথাই শুনতে পাচ্ছি না, মানে সেটা 3টে ছবি আসছে, 3টে ছবির মতন করে খুব ভালো ছবি, এবং আমি চাইবো 3টে ছবি রমরম করে চলুক, এবং আমি পার্সোনালি মনে করছি যে 3টে ছবি তার আলাদা দর্শক, 3টে ছবি খুব ভালো যাবে, কারণ আমাদের সিনেমা যত চলবে তত ভালো ছবি হবে, অনেক বেশি কাজ হবে। আর আমি তো বছরে 1টা কি 2টো ছবি করি, আগে আমি সিনেমাটা বানাই, তারপর ঠিক করি কখন আসবো, কবে রিলিজ করবো। ছবি মুক্তি নিয়ে যদি কোনো লড়াই হয়, তাহলে কি সেটা দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলে বলে তোমার মনে হয় এত বছরের অভিজ্ঞতা থেকে? না, দর্শকরা তো ছবি দেখতে আসে না, আমাদের মনে হয় না যে রিলিজ নিয়ে লড়াইতে তাদের কোনো, এবার আমি জানি না কেন রিলিজ নিয়ে লড়াইয়ের কথাটা বারবার উঠছে, কারণ আমি তো 2010 থেকে দেখতে পাচ্ছি যে মানে বিশেষ করে অটোগ্রাফ 22শে শ্রাবণের সময় অতগুলো হতো না, কিন্তু তখন তো মাল্টিপ্লেক্স ছবি আসছিল, সিঙ্গল স্ক্রিনের ছবি আসছিল, এবং সেগুলো রমরম করে চলছিল। তাহলে আজকে সমস্যাটা কোথায়, না আমি মানে আসলে আমি মানুষটার সমস্যাটা বুঝতে পারছি নাকি, কিন্তু আমাদের কিছু কিছু ইম্পর্ট্যান্ট সময় 3টে-4টে ছবি আসবে, সেটাই স্বাভাবিক। এবং যদি 4টে ছবি আসে বা 3টে ছবি আসে, তোমার ধরো 100 পাওয়া উচিত, সেখানে তুমি 70 পাবে, কারণ বাকিদেরও তো 30 পেতে হবে, 40 পেতে হবে, এইটুকুই তো, আর তো কিছু নয়। আর নাহলে যেন আমরা আসছি, এটাও 3টে ছবি আসছে, এটা খুব বড় ছুটি, এটা ছুটির মরশুম, কিন্তু কোনো আলোচনা নেই তো, যাই না, আমি আসলে এইটার ঠিক, এটা আমার কাছে কোনো বিশ্লেষণ নেই।
টলিউডে তোমার এত বছরের কাজ, এত দিকে কাজ করেছো, এখন বলিউডে কাজ করছো। টলিউডে একদম তুমি যখন থেকে কাজ শুরু করেছো সেই সময় আর এই সময় টলিউডে রাজনীতি কি ছিল, নাকি এখন রাজনীতির প্রভাব বেশি, নাকি এরকমই ছিল কম বেশি? দেখো, রাজনীতি কাছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সবসময় যেতে হয়েছে। যখন আমাদের প্রয়োজন হয়েছে, আমাদের যখন কোনো হেল্পের দরকার হয়েছে, কোনো উন্নয়নের দরকার হয়েছে, বা কোনো জায়গায় আমরা বুঝতে পারছি এটা বাধা, তখন তাদের সাহায্য তো আমাদের নিতে হয়েছে। তাদের সাহায্য আমাদের আগেও নিতে হতো, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমরা যাকে ভালোবেসে দিদি বলি, দিদি আমাদের ইন্ডাস্ট্রির প্রতি, মানে টেলিভিশন, ওটিটি, ফিল্মস, গান, এটাকে উনি একটু আলাদা চোখে দেখেন, ভালোবাসেন, এবং উনি খুব আন্তরিকভাবে মানুষের পাশে দাঁড়ান। আমার একটাই বক্তব্য, যেহেতু আমি এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে ভাবি, এবং আমি প্রায় 40-45 বছরের ইন্ডাস্ট্রিতে, একটু হলেও আমি শুধুমাত্র অভিনেতা হিসেবে না, হয়তো একদম অল্প, মানে একটা ধুলোর মতন যদি আমি কোনো কাজ করে থাকি, আমরা মনে করি যে কোনো জায়গায় যাওয়া উচিত যেটা আমার আগামী 10 বছর ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, একটা সংগঠিতভাবে একটা জিনিস বলা, এবং সেটার জন্য আমাদের আমি পলিটিক্স বলবো, আমাদের রাজ্যের হেল্প নিতেই হতে পারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হেল্প নিতে হতে পারে, তার একটা কোনো পলিসি আসতে পারে যেটা আমার আগামী অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও হয়, যে কোনো কর্পোরেট ইন্ডাস্ট্রিতে হয়। সেইটা বোধহয় খুব হওয়া উচিত, বা আমার মনে হয় ইট ইজ আ ভেরি রাইট টাইম টু ডু ইট নাও। কারণ সময় পাল্টে যাচ্ছে, টেকনোলজি পাল্টে যাচ্ছে, সিনেমা ল্যাঙ্গুয়েজ পাল্টে যাচ্ছে, এক্সিবিশনের লেভেল পাল্টে যাচ্ছে। আমরা এখন পাঁচটা হল ছাড়াও এতগুলো ডিভাইস, সেখানে আমরা এন্টারটেনমেন্ট পাচ্ছি। সো এইগুলো করা বোধ হয় বেটার দেন টকিং অ্যাবাউট সামথিং উইচ ইজ পার্সোনাল। দেবের সঙ্গে অনির্বাণ কাজ করছে পুজোর ছবিতে, কি বলবে? খুব ভালো কথা, ইজ এ এক্সেলেন্ট অ্যাক্টর অ্যান্ড হি শুড ডু ইট। কেন করবে না? মানে না করার কারণটা কেউ জানে না। অনির্বাণ এতদিন কাজ পাচ্ছিল না ইন্ডাস্ট্রিতে, অলিখিত ব্যান্ড, এতদিন পর অনির্বাণ দেবের ছবিতে কাজ করছে, তেমনই শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি। আমার মনে হয়, আমি জানি না এই ব্যান্ড ট্যান্ডগুলোর ঘটনা, মানে আমারও শোনা কথা, তবে এটা ঠিক যে একটা সমস্যা তো হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো একজন অভিনেতা হিসেবে আমি বলছি, পরিচালক তো ও আছেও, বাট সেটা ওর আরেকটা সত্তা। ও একজন এক্সেলেন্ট অ্যাক্টর, এবং এই অ্যাক্টর ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করবেন, কারণ এরা যদি আজকে কাজ না করেন, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি উত্তর দেব? কাজ করা দরকার। এবং আমি খুব খুশি যদিও এই সমস্যাটা দেব মিটিয়ে কাজে ওকে নিয়ে আসে। দেখুন, এটা সমস্যাটা আবার বলছি, এটা আমার কাছে মনে হয় একটা ব্যক্তিগত সমস্যা, এগুলো মিটে যেতে পারে। এটা যদি মিটে গিয়ে ও কাজ করে, আমার থেকে আনন্দ বা খুশি কেউ হবে না, এবং আমি চাই এটা মিটে যাক, কারণ অনির্বাণের মতন অভিনেতা কে আমরা সত্যি মিস করছি। মিশুকের প্রসঙ্গে আসি। মিশুক তো অভিনয় জগতে পা রাখছে, অভিনয় করবে, আগামী দিনে ওকে আমরা দেখব। বাবা হিসাবে ওকে কতটা গাইড করছো? দেখো, আমি বারবার একটা কথা বলছি যে আমাকে, হ্যাঁ আমি গাইডেন্স পেয়েছি, বাট আমাকে কেউ ব্রেক দেয়নি। মিশুক ইজ গেটিং রেডি, নিশ্চয়ই। কারণ দেখো, রেডি হওয়া মানে কিন্তু শুধু জামা প্যান্ট পরা না, ওটা অভিনয়টা শিখতে হবে। আমি ওকে শুধু বারবার বলছি, এখন তোমাদের টাইম আরও টাফ। ও করছে। আমার ভূমিকাটা, সত্যি কথা বলছি, আমার ভূমিকাটা ঠিক যদি আমি ডাক্তার হতাম, আমার ছেলে ডাক্তারি পড়তে চাইতো, আমি হয়তো ম্যাক্সিমাম কী বলতাম অ্যাজ আ গুড ডক্টর, যে তুমি এই কলেজটায় ভর্তি হও, এটাতে হলে তোমার ভালো হবে। আমি মিশুককে এখন ওইটুকুই গাইড করি, তুমি এখানে যাও, এর কাছে গিয়ে একটা ক্লাস নাও, এর সঙ্গে গিয়ে একটা তুমি ওয়ার্কশপ করো, ইউল। কারণ আমি ওকে একটা জিনিসই বলি যে ভগবান করুক তুমি এমন একটা সময় আসো যে কোনো এইগুলো করার সময় পাবে না। অ্যাজ এ বাবা আমি চাই যে ও সাকসেসফুল হোক, যে কোনো লাইনে যাক। কাল যদি ও ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার হবে। সো ও তো ফুটবলার হতে চাইছিল, এখনও ফুটবল খেলে, পয়সা নিয়ে। সো ও তো ওটা এখনও প্রফেশন ফুটবলার, এখানে ওখানে টাকা নিয়ে ফুটবল খেলতে যায়। বাট ও যদি অ্যাক্টারও হতে চায় বা ডিরেক্টর হতে চায়, তো এটার তো একটা শেখার ব্যাপার আছে। হ্যাঁ, নিশ্চয়ই কপাল আছে। তো আমি অ্যাজ এ বাবা, মানে আমি ঠিক এইভাবে, একটা ডাক্তার হলে যেন বাবা বলে যে ছেলেকে এখানে যাও, এখানে গেলে তোমার ভালো হবে, এখানে। আমি শুধু বলি এই সময়টাকে নষ্ট করো না, কারণ ভগবান করুক তোমার এমন সময় আসুক যখন এগুলো করার সময় পাবে না। সো ইউ গেট ইকুইপড, কারণ লড়াইটা কিন্তু এখন ওদের জন্য অনেক কঠিন, অনেক কঠিন।
সেই লড়াইটার জন্য প্রস্তুত। ধরো তুমি কাকাবাবু তৈরি করছো, তুমি কাকাবাবুর চরিত্রে মিশুককে কি সন্তু হিসেবে ভাবতে পারবে? আসলে দেখো, আমি যদি কাকাবাবু হয়ে সন্তু হিসেবে মিশুককে লোকের মেনে নেবে না, কারণ সবাই জানে এটা বাবা ছেলে, তো ওই উইটটাই জমবে না। কিন্তু আমি যদি কাকাবাবু না হই, ও এই মুহূর্তে ওর এখন যা বয়স সন্তু করতে পারে। তা আমার মনে হয় সন্তু করার জন্যে আমাদের আরিয়ান, মানে আমি সত্যি বলছি যে আমরা সন্তুকে না বয়সটা একটু 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 করে বাড়িয়েছি প্রত্যেকটা ছবির থেকে ছবি, কিন্তু না মানুষ না কাকাবাবু মানেই যেরকম প্রসেনজিৎ, সন্তু মানেই আরিয়ান, এটা এবং মিশুক নিজে ব্যক্তিগতভাবে বিশাল আরিয়ানের বন্ধু প্লাস ফ্যান। আর আমার মনে হয় এই জুটিটা না এরকমই, কাকাবাবু সন্তুটা এটাই। এরপরে আমাদের ভাবতে হবে সন্তু যেভাবে বড় হয়ে যাচ্ছে, এরপরে সন্তুটা কে, সিরিয়াসলি। শুটিং করতে গেছিলে তুমি, যেরকম বলছিলে যে এত দুর্দান্ত লোকেশন, সেখানে গিয়ে দারুণ অভিজ্ঞতা, এরকম মনে রাখার মতো কোনো অভিজ্ঞতা যেটা তুমি শেয়ার করতে চাইবে? দেখো, প্রথমত এই পার্টিকুলার কাকাবাবু সিরিজটা যখনই আমরা করেছি না, আমরা কোনোদিন স্মুথলি শ্যুট করতে পারিনি, সেটা যেখানে হোক, সেটা ইজিপ্ট হোক, সাউথ আফ্রিকাতে আমি বলতেই চাই না, কোনো শুটিং করতে করতে প্যান্ডেমিক, করোনা অ্যাট্যাক, তার আগে যখন আমরা সুইজারল্যান্ডেও করেছি, মানে কাকাবাবু মানেই প্রায় মৃত্যুর হাত থেকে ফিরে আসা টাইপের একটা শুটিং হয়, এবং কারো না কারো পায়ে চোট খায় বড় লেভেলে। এখানে তুমি ভাবতে পারছো আমরা প্রথমে এমন একটা জায়গায় শুটিং করতে যাই যেখানে কোনো ট্রান্সপোর্টেশন নেই, আমাদের পুরো ট্রেন ভাড়া করে নিয়ে যেতে হয়েছে ইউনিটকে, পুরো কলকাতা থেকে নিয়ে গেছে, সেই ট্রেনের বগিটা ওখানে থেকেছে 15 দিন, তারপরে আমরা আবার বগি নিয়ে ফিরেছি, মানে ট্রান্সপোর্টেশন নেই। তারপর একটা হিউজ আর্কোলজি ডিপার্টমেন্টের আন্ডারে, তো হাম্পিতে শ্যুট করার যেরকম একটা উত্তেজনা, ঠিক সেরকম একটা ভয়, ওই দুটোই কাজ করে। হ্যাঁ, কাল সকালে হবে তো, এখানে ঢুকতে দেবে তো, এখানে শুটিং করতে দেবে তো, কারণ একটা পাথর থেকে একটা পাথর প্যান করলে ওটার একটা আলাদা ডিপার্টমেন্ট এটা, এবং একটা জায়গায় শুটিং মানে 11 থেকে 12টা জায়গার পারমিশন গভর্নমেন্টের, মানে, এবং সেটা সেন্ট্রাল থেকে। সো ইট ইজ আ ডিফিকাল্ট এরিয়া টু শ্যুট, বাট আমরা সিনেমার লোকজন ভোরবেলার থেকে বেরিয়ে পড়ি, লড়াইটা করি, আলটিমেটলি যখন দেখি পর্দায় এটা উঠে এসছে, এটা একটা লড়াই ছিল সত্যি করে বলছি। প্রথম 15 দিন 17 দিন যে আমরা হাম্পিতে শ্যুটটা করেছি, এটা লড়াই ছিল, কিন্তু হ্যাঁ এক্সাইটমেন্ট ওইটাই ছিল যে রাত্রিবেলা ঘুমোতে যেতাম, শুধু ভোরবেলা হ্যাঁ রে শ্যুটটা হবে তো, মানে এইগুলো অন্যরা বলতে পারবে, মানে প্রতিদিন একটা মিটিং হতো শুটিংয়ের মধ্যে, এইটা হচ্ছে না তাদের জায়গায় এটা করিনি আজকে, কালকে এটা হয়ে যাবে, তখন কালকে এটা করবো, মানে এটা কন্টিনিউয়াসলি হয়েছে। বাট এটাকে তো অভিযান বলে, এটাকে তো থ্রিল বলে। মানে থ্রিলার শ্যুট করতে গিয়েও বেশ থ্রিলিং অভিজ্ঞতা হয় একদম, মানে তুমি ভাবতে পারছো না, আমরা শুটিং করতে যাচ্ছি, হঠাৎ আমি খবর পেলাম যে আমাদের ক্যামেরা টু, আমার মোহর টোহর সব অ্যারেস্টেড। আমি শ্যুট করতে, আমি ঘরে বসে আছি, পুরো ইউনিট বসে, 150-200 জুনিয়র আর্টিস্ট ওখানকার লোকাল, ওই তাদেরকে আবার ব্যাঙ্গালোর থেকে আনাতে হয়, ওখানে তো কিছু নেই, কি হবে, আর অ্যারেস্ট করে নিয়েছে উইথ ক্যামেরা। সেটা কেন? ওই বললাম না, এখানে পাথর থেকে ওই দিকের পাথরে চলে গেছে, বুঝতে পারিনি, এই পাথরটা একটা অন্য ডিপার্টমেন্ট, এই পাথরটা অন্য, ইটস নাথিং বিগ ইস্যু, হয়ে গেছে। এখন এইরকম মানে প্রতিদিন কিছু না কিছু হতো, বাট আমরা তো সিনেমার লোকজন, মানে উই আর মোর কারেজিয়াস, ওরা করেই ছাড়বো, কাজ তো করেই ছাড়বো। টলিউডে যদি কিছু বদলাতে হয়, কি বদল দরকার বলে তোমার মনে হয়? ওরে বাবারে, কি শক্ত শক্ত প্রশ্ন করছে এটা, মানে কি বদল, মানে বদল আর কি হবে, এখানে সবই ভালো আছে, সবই বদলানো, মানে আসলে বদলানোর কোনো কিছু প্রয়োজন নেই, মানে আপার ফ্রম, দেখো কন্টেন্ট বদলাবে, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ আরও পাল্টাবে, আরও নতুন নতুন ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার, আরও নতুন নতুন মুখ, অভিনেতা অভিনেত্রী, একটা প্রজন্ম দরকার 100%, এবং সেটা নিয়ে কাজও করছে সবাই। সিনেমা হল দরকার, সেটা নিয়েও অনেকে কাজ করছেন, এসবিএফ সিনেমা বাড়ছে, শতদ্বীপ প্রচুর হল বানাচ্ছেন, আরও বাড়বে। বদলানোর অ্যাজ সাচ কিছু নেই আমার এই মুহূর্তে, তোমরা বারবার প্রশ্ন করছো বলে বলছি যে লেটস ফিল দিস অ্যাজ আ ফ্যামিলি, মানে এটা আমাদের ফ্যামিলি, ফ্যামিলিতে একটু আদ্র ভুল বোঝাবুঝি হয়, বাট সেটাকে এতটা নিয়ে এতটা জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আমি সবাইকে একটাই অনুরোধ করব যে সবাই খুব পজিটিভ মাইন্ডে কাজ করুক। পজিটিভিটি যদি সবার মধ্যে থাকে না, ওটার ফাইনাল রিফ্লেকশনটা
আমাদের কাজের মধ্যে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তার মধ্যে কি একটু ঝগড়াঝাটি তোমার সঙ্গে আমার হবে না? তো হবে, এটা নিজেরাই মিটে নেওয়া যাবে। মানে এটা নিয়ে এত বড়, যে আমি মনে করি যে ইস্যুটা এইটুকু, ঘটনাটা বাইরে এতটা মনে হচ্ছে, এইগুলো না হলেই ভালো, এইটুকু আমি বলবো। মানে আমি অ্যাজ এ এল্ডার ব্রাদার সবাইকে বলবো যে এটা না হওয়াটাই ভালো, এটাকে অ্যাভয়েড করা উচিত। বিজয়নগরের হিরে নিয়ে দর্শকদের কি বলবে? আমি তো বিজয়নগরের হিরে নিয়ে খুব এক্সাইটেড, কারণ 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন এবং পরপর ছুটি। কাকাবাবু এসে গেছে এবং অনেক দিন পরে কাকাবাবুর একটা হিউজ ফ্যান ফলোয়িং, শুধু বাচ্চারা না, বড়রাও। সো সবাই যারা কাকাবাবুর ফ্যান, কাকাবাবু, সন্তু, এবার আবার জোজো এসে গেছে। সো একটা হিউজ এক্সাইটমেন্ট, এবং বিজয়নগর ইতিহাস সবার জানা, আর এটাকে চোখে দেখবেন। এবং আমার মনে হয় এই অভিযানটা আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুব ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে, বড়রা, বাড়ির সব থেকে যিনি সিনিয়র, সব থেকে যিনি ছোট, সবাইকে নিয়ে সপরিবারে চলে আসুন 23শে জানুয়ারি থেকে আমাদের এই অভিযানের মধ্যে ঢুকে পড়ুন। আর পরপর ছুটি 23, 24, 25, 26 হল ভর্তি করে এসে আপনারা আমাদের বিজয়নগরের হিরে দেখুন। আরও যে দুটো ছবি রিলিজ করছে সেটাও দেখুন, খুব ভালো ছবি। বাট সরস্বতী পুজোর দিন প্লিজ আপনারা এসে আমাদের বিজয়নগরের হিরে দেখুন, সবাই মিলে। তোমাকে অনেক শুভেচ্ছা নতুন ছবির জন্য, আর আরও অনেক চমকের অপেক্ষা আমরা থাকবো। থ্যাংক ইউ। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।